প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে তোমাদেরকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুপর্ণা চৌধুরী, আগ্রবাদ বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছি। আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল বিষয়ে ফিরে যাই। আমাদের আগে কিছু অনলাইন ক্লাস হয়েছে, আজকে আমার ষষ্ঠ ক্লাস। আজকে ষষ্ঠ ক্লাসে আমরা কি করব দেখো, দশম অধ্যায়ে অবতার ও আদর্শ জীবন চরিত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা আজকে তোমাদের সাথে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী নিয়ে আলোচনা করব। চলো তোমরা সবাই, মেয়েরা যেহেতু তোমরা বড় মেয়ে, সেজন্য তোমাদেরকে এত বুঝে কি করতে হবে না, আমাকে এত বাড়তি কথা বলতে হবে না, যেহেতু অনলাইন ক্লাস, সুতরাং আমরা পড়ার মধ্যে ফিরে যেতে পারি। সেই হিসাবে এখন তোমরা সবাই সেটের সামনে বসে যাও, খাতা বই কলম নিয়ে প্রতিদিনের মতো একটু ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা আসন্ন সামনে। ঠিক আছে মেয়েরা, কি বলছি সবাই একটু শুনবে। দেখো, শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, তার প্রথমে জন্মটা আমরা জেনে নিই। বাংলা 1248 সালে, অর্থাৎ ইংরেজি 1841 খ্রিস্টাব্দে শ্রাবণ মাস, তখন ছিল পূর্ণিমা তিথি। নবদ্বীপে শান্তিপুরের প্রতি বৈষ্ণব মন্দিরে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব পালিত হচ্ছে। সেই উৎসব মুখর পুণ্যতিথিতে কি ছিল, ভোরবেলায় বিজয় কৃষ্ণ কি করেন, জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি ছিল? চলো আমরা পরিচয়ের মধ্যে তার পিতার নামটা একটু জেনে নিই। তার পিতার নাম আনন্দ কিশোর গোস্বামী ছিলেন পরম নিষ্ঠাবান কি ভক্ত, আর মা স্বর্ণময়ী দেবী ছিলেন একজন ধর্মনিষ্ঠ দয়াবতী রমণী। নিশ্চয়ই তোমরা এখন তার জন্ম তারিখ, তারপরে কখন জন্মগ্রহণ করেছে, কোন তিথিতে জন্মগ্রহণ করেছেন, তার বাবা মার নাম এবং কি তারা কিরকম ছিল সেটা এখন জেনে গেছো। এরপরে দেখো, বিজয় কৃষ্ণের শিক্ষা জীবন। বিজয় কৃষ্ণ গ্রামের পাঠশালায় শিক্ষা জীবন শুরু করেন, তারপর ভর্তি হন শান্তিপুরে টোলে। সেখানে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজে। এই সময় তার বিয়ে হয়। স্ত্রী যোগমায়া ছিলেন শিকারপুরের রামচন্দ্র ভাদুরীর কন্যা। আমি আগে একসাথে তোমার বিবাহটা পড়ে ফেলেছি, তার যেহেতু কলেজে পড়ার সময় তার বিয়েটা হয়েছিল, সুতরাং একসাথে পড়ে ফেলেছি। দেখো, তার স্ত্রীর নাম তোমরা জেনে গেছো এবং সে কোথায় লেখাপড়া করেছে কিছুটা তোমরা আংশিক ধারণা পেয়েছো। এখন দেখো তার লেখাপড়ার পরবর্তী সময়, অর্থাৎ পরবর্তী সময়ে সে কি করেছিল, আমরা সেদিকে চলে যাই। সংস্কৃত কলেজে কিছুকাল পড়ার পর বিজয় কৃষ্ণ মেডিকেল কলেজে কি হন, ভর্তি হন। সেখানে কয়েকজন বন্ধুকে নিয়ে হিত সঞ্চারী নামে এক সভা স্থাপন করেন, অর্থাৎ সভাটার নাম কি ছিল, হিত সঞ্চারিণী। সবাই একটু আন্ডারলাইন করো এখানে। সবার সিদ্ধান্ত ছিল যিনি যা সত্য বলে বুঝবেন তিনি তা প্রাণপণে কাজে কি করবেন, পরিণত করবেন। এই সবাই বিজয় কৃষ্ণ এক যুগান্তকারী কি নেন, সিদ্ধান্ত নেন। তিনি বলেন, পৈতা কি জাতিভেদের চিহ্ন, অর্থাৎ কি এই যে ব্রাহ্মণরা যে পৈতাটা দেয় সেটা কি সে ব্রাহ্মণ জাতি হিসেবে চিহ্নিত হয়, অর্থাৎ সেটা ব্রাহ্মণ, তিনি যে ব্রাহ্মণ সেটা তার পৈতাতে কি বোঝা যায়। তোমরা সবাই ব্রাহ্মণরা পৈতা দেখেছো, যখন তোমাদের ঘরে কি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কি অনেক, যেহেতু মেয়েরা পৈতা ধারণ করে না কিন্তু কি ছেলেরা পৈতা ধারণ করে, তোমরা নিশ্চয়ই অনেকজনের বাসায় গিয়েছো, বাবা এবং ভাইয়ের কি এখানে দেখেছো, সবাই কাঁধে দেখেছো এগুলো সবগুলো। আর আমাকে বাড়তি পৈতা কি সেটা বুঝিয়ে দিতে হবে না, তাও আমরা চলে যাচ্ছি। দেখো কি বলেছে, তিনি বলেন পৈতা জাতিভেদের চিহ্ন,
তাই আমাদের পৈতা ত্যাগ করা উচিত। এই কথা শুনে যারা ব্রাহ্মণ ছিলেন তারা সবাই কি করলেন, পৈতা ফেলে দেন। সেই সময় ব্রাহ্মণ হয়ে পৈতা ফেলে দেওয়া এক দুঃসাহসী কাজ ছিল। এই সময় কি করেছে দেখো, ব্রাহ্মণ সমাজের সঙ্গে বিজয় কৃষ্ণের কি ঘটে, যোগাযোগ ঘটে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্রের বক্তৃতা শুনে তার মনে কি হয়, পরিবর্তন আসে। তিনি ব্রাহ্মণ ধর্মের প্রতি কি থাকেন, অনুরক্ত হন এবং ব্রাহ্মণ ধর্মে কি করেন, গ্রহণ করেন। বিজয় কৃষ্ণ এই পৈতা বর্জন অর্থাৎ পৈতা ফেলে, একবার তিনি পৈতাটা গ্রহণ করেছেন, এখন পৈতা ফেলে দেওয়ার পরবর্তী অবস্থাটা দেখো তোমরা একটু, বইটার সামনে আছে নিশ্চয়ই। বিজয় কৃষ্ণের এই পৈতা বর্জন ও ব্রাহ্মণ ধর্ম গ্রহণ তার আত্মীয় স্বজনরা কি করেন, চোখে কি করেন, ভালো চোখে কি করেন, দেখেননি। বিজয় কৃষ্ণ এই সময় শান্তিপুরে এলেন, তার প্রতি তারা কি হলেন, ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিজয় কৃষ্ণ তার মতো ও বিশ্বাসের ব্যাপারে আপোষ করেননি। তিনি কোথায় চলে যান, এরপরে কি করেন, কলকাতায় চলে যান। এরপরে দেখো কলকাতায় চলে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটলো দেখো। ধর্ম প্রচার করছে কোথায় দেখো, তখন বিজয় কৃষ্ণ মেডিকেলের চূড়ান্ত পরীক্ষার সামনে তিনি প্রস্তুত হচ্ছেন, কিন্তু ব্রাহ্মণ সমাজ থেকে ডাক এলো ধর্ম প্রচারের। চিকিৎসক জীবনের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা না করে বিজয় কৃষ্ণ ব্রাহ্মণ ধর্ম প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। তিনি হলেন ব্রাহ্মণ সমাজের আর্য বিজয় কৃষ্ণ। ঢাকা, বরিশাল, যশোর, খুলনা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে তিনি কি করেন, ব্রাহ্মণ ধর্ম প্রচার করেন। অনেককে তিনি ব্রাহ্মণ ধর্মে কি করেন, দীক্ষাও দেন। দেখো এরপরে বিজয় কৃষ্ণ এক সময় উত্তরাঞ্চলে কি করতে অবস্থান করে কি করছিলেন, তখন তিনি কি করেছেন, একটা কঠিন অসুখে পড়লেন। বিজয় কৃষ্ণের অসুস্থতা যেহেতু আমি নামটা দিয়েছি, তখন কি করলেন, তিনি কি করলেন, একটা কঠিন অসুখে পড়েন। সেবার বারদী শ্রী লোকনাথ ব্রহ্মচারী কৃপায় তিনি কি করেন, সুস্থ হয়ে উঠেন। কার কৃপায়, বারদী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। তোমরা সবাই নাম শুনেছ এবং সবাই গিয়েছো, কম বেশি সব মেয়ে গিয়েছো, তাও বলছি নামটা কি ছিল, বারদী লোকনাথ ব্রহ্মচারী। এই ঘটনা তার জীবনে এক গভীর রেখা প্রভাব ফেলে। তিনি কি করলেন দেখো, বাবা লোকনাথ এবং ঠাকুর রামকৃষ্ণের প্রভাবে তার মধ্যে কি করে আবার কি হয়েছে, বৈষ্ণব ভাব জেগে। কার প্রভাবে, কার কার প্রভাবের নাম বলেছে, বাবা লোকনাথ এবং ঠাকুর রামকৃষ্ণ। কোন ভাব, বৈষ্ণব ভাব। কোন ভাবটা, বৈষ্ণব ভাব। এই সময় গয়ার আকাশ গঙ্গার পাহাড়ে তার সাক্ষাৎ হয় যোগী ব্রহ্মানন্দ স্বামীর সঙ্গে। কার সঙ্গে, ব্রহ্মানন্দের স্বামীর সঙ্গে। কোথায় সাক্ষাৎ হয়, গয়ার আকাশ গঙ্গা পাহাড়ে। পাহাড়টার নাম কি, সবাই দেখছো, স্লাইডেও দেখো, সবাই বইতেও আছে, ছোট করে সবগুলো নিচে সবাই আবার আন্ডারলাইন করো। তিনি তাকে দীক্ষা দিয়ে পুনরায় হিন্দু যোগীতে পরিণত করেন। তিনি আবার কি করেন, তাকে আবার পুনরায় কি করলেন, দীক্ষা দিলেন এবং কিসে পরিণত করেন, হিন্দু যোগীতে পরিণত করেন। এরপর বিজয় কৃষ্ণ কি করলো, ব্রহ্মধর্ম ছেড়ে দেন, অর্থাৎ সে আর ব্রাহ্ম ধর্মের মধ্যে নেই। সে কি করলো, আবার পুনরায় তার পৈতাটা ফেলে দিল এবং সেই ব্রহ্মধর্ম কি করলেন, ত্যাগ করলেন। দেখো এই সময় বিজয় কৃষ্ণ স্ত্রী, এই সময় বিজয় কৃষ্ণ কি ছিল, স্ত্রী, পুত্র এবং শিষ্যদের নিয়ে ভীষণ অর্থকষ্টে পড়েন। তখন লোকনাথ বাবার নির্দেশে তিনি ঢাকার গ্যান্ডারিয়া আশ্রম স্থাপন করে নাম গান
ও হরি কীর্তন করতে থাকেন। কি কি করতে থাকেন দেখো। সে সময় কি করেছিল, আমি এই যে পাঠটার নাম দিয়েছি বিজয় কৃষ্ণের অর্থ কষ্ট। আমি পড়াটা পড়িয়েছি এবং আবারও একটু বলছি দেখো। এই সময় বিজয় কৃষ্ণ স্ত্রী, পুত্র, কন্যা এবং শিষ্যদের নিয়ে ভীষণ কষ্টে পড়েন। যখন সে কি করে ব্রহ্মধর্ম ছেড়ে যোগী হলো, তখন কিন্তু সে খুবই অর্থকষ্টে পড়েছিল। তখন লোকনাথ বাবার নির্দেশে তিনি ঢাকায় কি গ্যান্ডারিয়ায় আশ্রম স্থাপন করে নাম গান ও হরি সংকীর্তন করতে থাকেন। এতে তার অবস্থার পরিবর্তন ঘটে এবং ঢাকায় তার যশ খ্যাতি ছড়িয়ে পড়ে। যেহেতু একটা আশ্রম স্থাপন করলে সবাই কি করে, যখন নমস্কার করতে যায় তখন তা কিছু প্রণামী হিসাবে সবাই কি করে দেয়। ওই যে আশ্রমের যে লোকগুলো থাকে, যে প্রভুগুলো থাকে, আমি প্রভু হিসেবে তাদেরকে গণ্য করি বা ব্রাহ্মণ হিসেবে তাদেরকে গণ্য করি। তারা ওই যে আশ্রমে দেওয়া যে প্রণামীগুলো তারা কি করে তাদের সংসার কাজে লাগায়। যেহেতু তাদের অন্য কোনো উপার্জন নেই, সেহেতু তারা কি করে ওইগুলো নিয়ে তারা কি তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তখন কি করলো দেখো, এতে তার কি করলো অবস্থার একটা পরিবর্তন ঘটেছে এবং ঢাকায় তার যশ খ্যাতি কি করে চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখো, বিজয় কৃষ্ণ ঢাকায় আশ্রম স্থাপন করলেও মাঝে মাঝে তিনি কি করেন কলকাতায় যেতেন। ঢাকায় আশ্রম স্থাপন করলেও কিন্তু তিনি কি করলেন মাঝে মাঝে কোথায় যেতেন, কলকাতায় যেতেন। একবার স্ত্রীকে নিয়ে তিনি কোথায় যাচ্ছে, বৃন্দাবনে যান। সেখানে কলেরা রোগে স্ত্রীর কি হয়, মৃত্যু হয়। অর্থাৎ কি বলেছে দেখো, কলেরা রোগে কি হচ্ছে, তার স্ত্রীর মৃত্যু হয়। তারপর দেখো কত সাল, 1304 সালে অর্থাৎ 1897 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে বিজয় কৃষ্ণ কি করেন, শ্রীক্ষেত্র পুরী চলে যান। ওখান থেকে সে বৃন্দাবন থেকে স্ত্রী মৃত্যু হওয়ার পরে কোথায় চলে যায়, শ্রীক্ষেত্র কোন জায়গায়, পুরী। সেখানে অতি অল্প সময়ে তিনি পরিচিত হয়ে ওঠেন। উড়িষ্যা প্রদেশও তার প্রভাব কি হয়, প্রাপ্ত হয়ে পড়ে। এতে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় ধর্ম ব্যবসায়ীরা একদিন তাকে বিষ মিশ্রিত কি করেন, লাড্ডু খেতে দেন। অর্থাৎ কি বলেছে দেখো, তার মৃত্যুটা কিভাবে হয়েছে। সে যখন পুরীতে গেল, পুরীটা হচ্ছে উড়িষ্যার প্রদেশে, ভারতের একটা জায়গা উড়িষ্যা, প্রিয় জায়গা সেটা। সেখানে কি করেছে, উড়িষ্যা প্রদেশে তার প্রভাব কি হয়, মানে তার প্রভাবটা সেখানেও কি ছড়িয়ে পড়ছে। তখন কিছু ধর্ম অর্থাৎ ভণ্ড ব্যবসায়ী তখন কি করেছিল, তাকে কি একদিন বিষ মিশ্রিত লাড্ডু খেতে দিয়েছিল। তার সাথে শত্রুতা করে তাকে কি করলো, বিষ দিয়ে তাকে মেরে ফেলেছিল। তাতে তিনি কি করলেন, অসুস্থ হয়ে পড়েন এবং তিনি কখন, 1306 সালে অর্থাৎ 1899 খ্রিস্টাব্দে 22 জ্যৈষ্ঠ রবিবার এ হলো ত্যাগ করেন। তার মৃত্যুটা কি খুবই মর্মান্তিক না, যেহেতু তাকে কি করেছে ধর্ম ব্যবসায়ীরা বিষ মিশ্রিত লাড্ডু দিয়ে তাকে কি করেছে অপঘাত, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। এখন আমরা জানবো বিজয় কৃষ্ণের কয়েকটি উপদেশ। দেখো, বিজয় কৃষ্ণের উপদেশগুলো খুব ভালো এবং সুন্দর। কি বলেছে দেখো, 1 হরিনামে প্রেম লাভের 8টি ক্রম।
এই 8টি ক্রমের মধ্যে প্রথমটি হচ্ছে পাপবোধ, দ্বিতীয়টি হচ্ছে পাপ কর্মের অনুতাপ, তৃতীয়টি হচ্ছে পাপের অপবৃত্তি, 4 নাম্বার কুসঙ্গের ঘৃণা, 5 সাধুসঙ্গের অনুরাগ, 6 নামের রুচি ও গ্রাম্যকতার অরুচি, তারপরে 7 ভাবোদয় এবং 8 কি বলেছে প্রেম। অর্থাৎ এক একটাই সে কি করেছে হরিনাম নামের অর্থাৎ প্রেম লাভের এই 8টি উপায় বা তিনি বলে গেছেন। দেখো 2 অন্তরে হিংসা থাকলেও ঈশ্বরের লীলা দর্শন হয় না। অর্থাৎ কি তুমি যদি অন্যজনকে হিংসা করো তাহলেও কিন্তু তোমার কি হবে না, লীলা দর্শন হবে না। যদি কিছু সময়ের জন্য হৃদয় হিংসা শূন্য হয় তখন কি হয়, লীলা দর্শন হতে পারে। এরপরে কি বলেছে দেখো, অর্থাৎ যখন তোমার মনে হিংসা থাকবে না তখন কি তুমি ঈশ্বরের লীলা দর্শন করতে পারবে, সেটা এখানে বলা হয়েছে। 3 কখনো পরনিন্দা করবে না। অর্থাৎ আমরা একজনকে একজন হিংসা করি, একজনের কথা একজন কি বানিয়ে বানিয়ে কথা বলি, সে কথাগুলো তোমাদের কি বলছে না বলতে বলছে, অর্থাৎ পরনিন্দা করবে না। সত্য কথা বলবে ও সর্বদা ব্রহ্মচর্য রক্ষা করবে। তারপরে সর্বজীবের দয়া করবে, বৃথা অহংকার করবে না, শাস্ত্র ও মহাজনদের বিশ্বাস করবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই বিজয় কৃষ্ণ গোস্বামী দেখো এবং সৎ লোক ছিলেন, তিনি কিন্তু অনেক বেশি লেখাপড়া করতে পারতেন, কিন্তু তিনি কি করলেন না, লেখাপড়া করেছেন ঠিক আছে, কিন্তু তার সেদিকে কি ছিল না, মনোযোগ ছিল না। তিনি কি করলেন, সমাজ সংস্কারে লেগে গেলেন। অর্থাৎ তিনি বিভিন্ন ব্যক্তি অর্থাৎ গুণী ব্যক্তির সংস্পর্শে এসে কি করলো, তাদের সান্নিধ্য লাভ করে তার মনের অনেক পরিবর্তন ঘটেছে এবং তিনি একের পর এক নিজের কর্মকাণ্ড চালিয়ে যেতে লাগলেন। তিনি কখনো চিন্তা করেনি যে কি তাকে এমন করে মৃত্যু বরণ করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, তার কি হয়েছে, বিষ মিশ্রিত লাড্ডুকে তাকে কি করতে হয়েছে, মরতে হয়েছে। মেয়েরা তোমরা নিশ্চয় পড়াটা খুব সুন্দরভাবে বুঝেছো এবং মনোযোগ সহকারে সেটা কি করেছো, বোঝার চেষ্টা করেছো। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে সেই কামনা করে আমি আজকে ক্লাসটা শেষ করলাম। সবাইকে আবারও কি ধন্যবাদ।